হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরা কিন্তু অধ্যায় 12 নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা অলরেডি পপুলেশন জেনেছি, কমিউনিটি সম্পর্কে জেনেছি। তো এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ইকোসিস্টেম সম্পর্কে বা বাস্তুতন্ত্র বা বাংলায় বাস্তু সংস্থান বলা হয়। এখন দেখো ইকোসিস্টেমটা কি। যখন আমরা দেখতে পাই যে একটা জীব সম্প্রদায়, একটা নির্দিষ্ট জীব সম্প্রদায় একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হতে পারে স্থল ভাগে কিংবা জলভাগে, তার পরিবেশের মধ্যে বসবাস করছে এবং একে অপরের উপর ক্রিয়াশীল, একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকছে বা সহাবস্থান করছে, এরকম এই পদ্ধতিটা গতিময় ধরনের হয় এবং এটাকে আমরা বলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এখন দেখো এই যে জড় যেই অংশটা বাস্তু সংস্থানের, এই জড় অংশটা কি হতে পারে? মাটি হতে পারে, পানি হতে পারে, সূর্যের আলো হবে, জৈব এবং অজৈব বস্তু হবে, মানে খনিজ লবণ হতে পারে, সেখানে যে জৈব বস্তু বলতে যে অর্গানিক ম্যাটার গুলো রয়েছে মাটির মধ্যে মেশানো সেই অংশটা হতে পারে, এবং জীবের মধ্যে থাকবে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, অণুজীব। এই সবকিছু নিয়েই কি হচ্ছে? একটা বাস্তুতন্ত্র গঠিত হচ্ছে। এখন দেখো এইখানে যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে আমরা খুব সুন্দরভাবে বাস্তুতন্ত্রটাকে বুঝতে পারি। একটা পানির অঞ্চলটার ভেতরে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালজি আছে, মানে হচ্ছে এখানে শৈবাল আছে। তারপরে দেখো ব্যাকটেরিয়ার কথা বলা আছে, প্ল্যাঙ্কটনের কথা বলা আছে, প্রোটোজোয়ার কথা বলা আছে। তারপরে দেখো এখানে আমরা কিন্তু ফাঙ্গাস দেখতে পাচ্ছি, ফানজাই দেখতে পাচ্ছি, ছত্রাক আছে, এখানে ব্যাং দেখতে পাচ্ছি, আবার এখানে একটা পাতাও দেখতে পাচ্ছি। তার মানে উদ্ভিদের ক্ষেত্রে জলজ উদ্ভিদও এই পানিটার মধ্যে আছে। আবার এখানে ছোট ছোট শামুক, সাপ এগুলো দেখছি, আবার পোকামাকড় দেখতে পাচ্ছি। আবার দেখো এই যে স্থলভাগটা, স্থলভাগের মধ্যে কি আছে? বিভিন্ন টাইপের উদ্ভিদ আছে, বড় উদ্ভিদ আছে, ছোট ঝোপ জাতীয় উদ্ভিদ আছে, পানির সাইড দিয়ে জন্মানো ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, এখানে ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদ আছে। তারপর এখানে দেখো মাটি আছে, যেই মাটির উপর ঘাস, কিছু মাটি আছে যেই মাটির উপরে ঘাস নেই। আবার দেখো এখানে উই পোকার একটা ঢিবিও দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি এখানে পাখি উড়ে বেড়াচ্ছে, সেই সাথে তো সূর্যের আলো আছেই। এখানে বাস্তু সংস্থানটা কিরকম? এখানে ইকোসিস্টেমটা হচ্ছে এই পানিটার মধ্যে আমি কাঁকড়া দেখছি, ছোট মাছ দেখছি। এখানের এই ছোট মাছগুলো কি করছে? তারা এই ছোট ছোট প্ল্যাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকছে। আবার এই প্ল্যাঙ্কটন গুলো এই ছোট ছোট অ্যালজি খেয়ে বেঁচে থাকছে, ছোট মাছ এই অ্যালজি গুলো খেয়ে বেঁচে থাকছে। এরপরে কি হচ্ছে? এই ছোট মাছগুলোকে এই কাঁকড়াটা খেয়ে ফেলতে পারে, কিংবা এই যে পাখিটা দেখতে পাচ্ছি এই পাখিটা এসে খেয়ে ফেলতে পারে। তারপরে ছোট ছোট পোকামাকড় থাকলে ব্যাঙ সেটাকে খেয়ে ফেলতে পারে। তারপর ব্যাঙাচি থাকলে ব্যাঙাচি অ্যালজি, এরপর ছোট ছোট এই যে নরম ঘাস, এই ঘাসগুলোকে খেয়ে বেঁচে থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ব্যাকটেরিয়া আছে। যখন এরা মারা যাবে তখন ব্যাকটেরিয়া কি করবে? তাদের বডিটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। তারপর এই ছত্রাকটা বডিটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। পাশেই দেখো একটা কাঠ পড়ে আছে, এই কাঠটা কিন্তু আস্তে আস্তে পচে যাচ্ছে। গাছের এই গুঁড়িটা আস্তে আস্তে পচে যাবে এবং পচে যেতে কিন্তু এই ফাঙ্গাসটা এটাকে হেল্প করবে। তাহলে আমরা পানির ভেতরে ইকোসিস্টেমটা বুঝলাম, যে তার ভৌত পরিবেশের যেই উপাদান, জড় উপাদান হিসেবে পানির ভেতরে যা কিছু আছে সবই কিন্তু তার জড় উপাদান হিসেবে কাজ করছে। আর যেগুলো জীবিত, যেমন এই যে প্ল্যাঙ্কটন, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়ান্স, মাছ, এগুলো হচ্ছে জীব উপাদান। আবার শুকনো অঞ্চলের দিকে যদি তাকাই, এখানে কিন্তু আমার ছোট ছোট ঘাস আছে, পোকামাকড় এই ঘাস খেয়ে বেঁচে থাকছে। তারপরে এই পোকামাকড়কে কিন্তু এই ব্যাঙটাই খেতে পারবে। তারপর ক্যাঙ্গারু যেটা, সেও কিন্তু এক ধরনের খাবার খেয়ে বেঁচে থাকছে। এই ব্যাঙ কিন্তু যখন উপর দিয়ে হাঁটবে তখন এই পাখিটা এসে ব্যাঙটাকে ধরে নিয়ে চলে যাবে। তো আমরা বুঝলাম যে কয়েকটা খাদ্যর স্তর আছে, খাদকের স্তর আছে প্রত্যেকটা অংশের ভেতরেই। স্থলভাগ বলি কিংবা জলভাগ বলি, দুইটা ভাগের মধ্যেই ডিফারেন্ট ডিফারেন্ট প্রাণী একে অপরের উপর নির্ভর করে আছে, পরস্পরের মধ্যে একটা ক্রিয়া আছে এবং এটা একটা গতিময় পদ্ধতি। যুগ যুগ ধরে এভাবেই এটা চক্রাকারে বারবার চলতেই থাকবে। সো আমরা একটা বাস্তুতন্ত্রের টোটাল জিনিসটা কিরকম হয় এই সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখন বাস্তুতন্ত্রের মধ্যে এই সূর্যের কাজটা কি? সূর্যের কাজটা কিন্তু সবচাইতেই গুরুত্বপূর্ণ, কারণ এই সূর্যটা আলো দেয়। আর আলো মানেই হচ্ছে ফোটন আসছে, শক্তি আসছে। সেই শক্তিটাকে কে ব্যবহার করে? ফটোসিস্টেম ব্যবহার করে। এই যে পাতা রয়েছে, উদ্ভিদ, এই যে ঘাস রয়েছে, ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ রয়েছে, এরা সবাই হচ্ছে এই শক্তিটাকে ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যটাই পরবর্তীতে খাদকের দেহে প্রবাহিত হয়। সেই জিনিসটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। এখন দেখি একটা বাস্তুতন্ত্রের জীব উপাদান কি কি। আমরা অলরেডি দেখেছি উৎপাদক আছে,
খাদক আছে এবং রয়েছে হচ্ছে বিয়োজক। দেখো এখানে উৎপাদক আছে। উৎপাদক হলো সবুজ উদ্ভিদ একটা নির্দিষ্ট এলাকায়, যেমন প্রতি বর্গ মিটারে। সবুজ উদ্ভিদটা কি করছে? শক্তি গ্রহণ করে, আলোক শক্তিটাকে গ্রহণ করে খাবার তৈরি করছে। তো যেই পরিমাণ আলোক শক্তিকে সে গ্রহণ করে যেই খাদ্যটা তৈরি করে সেটা হচ্ছে মোট উৎপাদন। এবং তার নিজস্ব কাজে, শ্বসন কার্যে কিন্তু কিছু খাবার সে ইউজ করে ফেলে। ইউজ করে ফেলার পর যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন বা নেট প্রোডাকশন। মোট উৎপাদনের চাইতে প্রকৃত উৎপাদন ছোট হবে, মানে কম হবে পরিমাণে। এবং প্রকৃত উৎপাদনটাই কিন্তু পরবর্তী খাদ্য স্তরে যাবে, পরবর্তী খাদ্য সেটাকে গ্রহণ করবে। কারণ মোট উৎপাদনের যেই অংশটা সে নিজে খরচ করে ফেলেছে সেটা কিন্তু পরবর্তী খাদ্য আর গ্রহণ করতে পারছে না। সে তার নিজস্ব কাজে সেটাকে ব্যবহার করে ফেলেছে, নিজের বৃদ্ধির জন্য, নিজের জনন কাজের জন্য, নিজের শারীরবৃত্তীয় কাজের জন্য। সো প্রকৃত উৎপাদনটাই আসলে ইম্পর্টেন্ট। এই প্রকৃত উৎপাদনটাই পরবর্তী খাদ্য স্তরে যেতে পারে। এবং দেখো প্রতি ইউনিট সময়ে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয় সেই হারকে বলা হয় প্রোডাক্টিভিটি। একক সময়ের মধ্যে সে 1 ঘন্টায় যে পরিমাণ শক্তি তৈরি করতে পারে সেটাই হচ্ছে তার প্রোডাক্টিভিটি। এরপরে দেখি খাদক। খাদক হচ্ছে উৎপাদক খেয়ে যারা বেঁচে থাকে তারাই খাদক। এবং এই খাদক বিভিন্ন ধরনের হতে পারে। খাদকের একটা স্তর আছে। যদি উৎপাদককে সরাসরি খায় তাহলে সেটা হবে প্রাথমিক খাদক। যদি প্রাথমিক খাদককে কেউ খায় তাহলে সে হয়ে যাবে সেকেন্ডারি খাদক। আর যদি সেকেন্ডারি খাদককে কেউ খায় সে হয়ে যাবে টারশিয়ারি খাদক। টারশিয়ারি খাদকের পরেও রয়েছে কোয়াটারনারি খাদক, সেটাও আলোচনা করা হয়। যেমন মনে করো কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে টারশিয়ারি খাদক পর্যন্ত কেউ একজন আছে। টারশিয়ারি খাদকে মনে করো বক আছে, বককে যদি অন্য কেউ এসে খেয়ে ফেলে সে হয়ে যাবে তখন কোয়াটারনারি খাদক। এখন দেখো প্রাথমিক খাদক কে হতে পারে? এই উৎপাদক গুলোকে খেতে পারে হচ্ছে জুওপ্লাঙ্কটন। মনে করো ফাইটোপ্লাঙ্কটন তো ছোট ছোট উৎপাদক, সেগুলোকে জুওপ্লাঙ্কটন খেয়ে ফেললো, এটা প্রাথমিক খাদক। আবার ছোট মাছ যদি জুওপ্লাঙ্কটনকে খায় তখন ছোট মাছ হচ্ছে সেকেন্ডারি খাদক। আর ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলতে পারে, সেটা হয়ে যাবে টারশিয়ারি খাদক। কিংবা এমনও হতে পারে যে মাছরাঙা পাখি, বক, ঈগল, চিল এগুলো এসে কোন একটা মাছ ধরে খেয়ে ফেললো, তখন তারা কিন্তু আবার টারশিয়ারি খাদক হিসেবে কাজ করবে। আর বড় মাছকে যদি ঈগল, চিল নিয়ে যায় তখন তারা হয়ে যাবে কোয়াটারনারি খাদক। আচ্ছা, এরপরে চলে যাই বিয়োজক। বিয়োজক কি? বিয়োজক হচ্ছে যারা মৃত জীবদেহ বা দেহাংশকে পচিয়ে ফেলে। আমাদের জীবজগতের মধ্যে যা কিছু মারা যাচ্ছে সবই কিন্তু জৈব যা কিছু আছে সেই সবকিছু কিন্তু মাটির সাথে মিশে যায়। জীবিত সবকিছু কিন্তু মারা যাওয়ার পর মাটিতে মিশে যায়। সো তারা মাটিতে মিশে যাচ্ছে কিভাবে? তাদের বডির ভিতরে জৈব উপাদান আছে, অজৈব উপাদানও আছে। বডির ভিতরে যে লবণ আছে সেগুলো অজৈব উপাদান ধরতে পারি, আর জৈব উপাদান হিসেবে ধরতে পারি হচ্ছে যে সকল অর্গানিক কম্পাউন্ড আছে যেগুলো পরবর্তীতে মাটির অর্গানিক ম্যাটারকে বাড়াবে, সেই জিনিসগুলো জৈব পদার্থ রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখন এটা করতে কে হেল্প করে? কাজটা করতে বিয়োজক। আর বিয়োজক হিসেবে কে কাজ করে? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। আমরা কিন্তু আগের ছবিতে ব্যাকটেরিয়াও দেখেছি এবং ছত্রাকও দেখেছি। এখন দেখো যখনই আমরা দেখতে পাই যে উৎপাদকের ভেতর থেকে যে খাবারটা উৎপাদক জমিয়ে রেখেছে সেটা যখন একটা প্রাথমিক খাদক খায় তখন কি হলো? এই খাবারের ভেতরে শক্তিটা প্রাথমিক খাদকের কাছে কিন্তু চলে গেল। এই খরগোশটা কিন্তু এই ঘাসগুলোকে খেয়ে শক্তিটাকে নিয়ে নিয়েছে, পুষ্টিটাকে নিয়ে নিয়েছে। আবার এই খরগোশটাকে মনে করো একটা সাপ খেয়ে ফেললো, তখন কি হবে? খরগোশের ভেতরে যে শক্তিটা গিয়েছিল, যে পুষ্টিটা গিয়েছিল, তখন খরগোশ তার নিজের কাজ ব্যবহার করে, নিজের বৃদ্ধির জন্য ব্যবহার করে যা তার বডিতে অবশিষ্ট থাকে সেটা সেকেন্ডারি খাদকের কাছে গেল। সেকেন্ডারি খাদককে যদি কেউ খেয়ে ফেলে, মনে করো সাপটাকে একটা পাখি এসে খেয়ে ফেললো, তো পাখিটা যখন খেয়ে ফেলবে সাপটাকে তখন সাপের ভেতরের পুষ্টিটা পাখির বডিতে চলে গেল। এই যে একটা চেইন, একজনের পর আরেকজনের ভেতরে যে পুষ্টিটা প্রবাহিত হয়ে গেল, শক্তি প্রবাহিত হয়ে গেল, এটাকে আমরা বলছি খাদ্য শিক্ষণ। যখন উৎপাদক থেকে একদম টারশিয়ারি খাদক পর্যন্ত এভাবে ক্রমান্বয়ে একটার পর একটা খাদক তাকে খাবার হিসেবে গ্রহণ করতে করতে শক্তিটাকে যখন, পুষ্টিটাকে যখন উৎপাদক থেকে আরেকটা খাদক পর্যন্ত নিয়ে নেয় তখন সেটা হচ্ছে খাদ্য শিকল এবং একটা সিঙ্গেল চেইন এটা। কিন্তু খাদ্য জালটা কি? খাদ্য জাল হচ্ছে যখন উৎপাদক যেটা আছে এই ঘাসকে কিন্তু শুধু একটা এলাকার খরগোশই খাবে না, এখানে যে ঘাস ফড়িং আছে তারাও কিন্তু ঘাস খাবে। তো খরগোশও খেলো, ঘাস ফড়িংও খেলো। এখন এই ঘাস ফড়িংকে কে খেতে পারে? এই ঘাস ফড়িংকে খেতে পারে হচ্ছে কোনো একটা শিয়াল
বা আরেকটু ছোট প্রাণী এসে খেয়ে ফেলতে পারে। আবার এই যে খরগোশ আছে, এই খরগোশকেও একটা শেয়াল এসে খেয়ে ফেলতে পারে। তার মানে কি, এই শেয়ালটা কিন্তু দুটো জিনিসকে খাবার হিসেবে গ্রহণ করতে পারছে। তার মানে আমি যদি চিন্তা করি, এটা আমার একটা খাদ্য শিকল, এটা আমার আরেকটা খাদ্য শিকল। আবার এই শেয়ালটা কিন্তু এই এরকম একটা সাপের প্রাণীকেও কিন্তু আক্রমণ করতে পারে। তো সে যদি সাপকেও খায়, তার মানে কি, সে সাপকেও কিন্তু গ্রহণ করছে। আবার সাপ কি করছে, সাপ একটা ঘাস ফড়িং খেতে পারে, একটা খরগোশও সে খেতে পারে। তো আমি খাদ্য শিকল এখন কয়টা পেলাম? এই দিক দিয়ে আমি একটা খাদ্য শিকল পেলাম, এইটা একটা খাদ্য শিকল পেলাম, এইটা একটা খাদ্য শিকল পেলাম, এইটা একটা খাদ্য শিকল পেলাম। এবং এরা কিন্তু একজন আরেকজনের উপর ক্রিয়া করতে পারছে। এই সাপটাকে কে খাচ্ছে? একটা বড় পাখি এসে খেয়ে ফেলতে পারছে। এই খরগোশটাকেও কিন্তু একটা বড় পাখি তার হাত দিয়ে ধরে নিয়ে চলে যেতে পারছে। তো আমরা বুঝতে পারছি যে খাদ্য শিকল যদি চিন্তা করি, এখানে বেশ কয়েকটা শিকল, এবং বেশ কয়েকটা শিকল যখন নিজেদের মধ্যে তাদের সংযোগ থাকে, তখন সেটাকে আমরা বলি খাদ্য জাল। যখন দেখো আমার কয়েকটা শিকল, আলাদা আলাদা শিকল, কিন্তু একটা আরেকটার সাথে ক্রস করছে, একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে আংশিকভাবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে খাদ্য জাল। একটা পরিবেশের মধ্যে, একটা কমিউনিটির মধ্যে খাদ্য জাল থাকবে, সেখানে অনেকগুলো খাদ্য শিকল থাকে, একটা সিঙ্গেল খাদ্য শিকল সেখানে থাকে না। এরপরে চলে যায়, দেখো খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। খাদ্য শিকল যেটা, খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন একই জিনিস। এখন দেখো বলা আছে যে বিভিন্ন জীব স্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। ফুড চেইনের বিভিন্ন খাদ্য স্তরকে ট্রফিক লেভেল বলে। প্রকৃতিতে যে কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত থেকে ফুড ওয়েব বা খাদ্য জাল তৈরি করে। সো আমরা জিনিসটা অলরেডি ব্যাখ্যা করেছি, বুঝতে পারলাম। এক্সট্রা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে বিভিন্ন খাদ্য স্তর হচ্ছে ট্রফিক লেভেল। আমরা যে প্রাথমিক খাদক দেখেছি সেটা একটা ট্রফিক লেভেল, আমরা সেকেন্ডারি খাদক দেখেছি সেটা আরেকটা ট্রফিক লেভেল, যেটা আমরা টারশিয়ারি খাদকে দেখেছি সেটা আরেকটা ট্রফিক লেভেল। কয়েকটি খাদ্য শৃঙ্খল সম্পর্কে যদি জানি, তাহলে খাদ্য শৃঙ্খলের মধ্যে কি থাকবে? উৎপাদক, প্রাথমিক খাদক, সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদক, এবং সবশেষে থাকবে হচ্ছে আসলে বিয়োজক। বিয়োজককে আমরা খাদ্য শৃঙ্খলের মধ্যে ওভাবে আসলে ধরি না। এখন দেখো, ফাইটোপ্লাঙ্কটন উৎপাদক, প্রাথমিক খাদক জুওপ্লাঙ্কটন, ছোট মাছ সেকেন্ডারি খাদক, টারশিয়ারি খাদক হিসেবে মাছরাঙা হতে পারে, শোল গজার মাছ হতে পারে, বক হতে পারে। তারপরে হচ্ছে পরিবেশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের খাদ্য শৃঙ্খল দেখতে পাই পুকুর বা একটা বিলের মধ্যে বা একটা লেকের মধ্যে বা নদীর মধ্যে। ফাইটোপ্লাঙ্কটন জুওপ্লাঙ্কটন খেয়ে ফেলছে, তারপর ছোট সামুদ্রিক মাছ জুওপ্লাঙ্কটনকে খাচ্ছে, তারপর হাঙর এসে ছোট সামুদ্রিক মাছকে খাচ্ছে। এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে সমুদ্রের খাদ্য শৃঙ্খল। আবার সবুজ উদ্ভিদ রয়েছে, পতঙ্গ সবুজ উদ্ভিদকে খাচ্ছে, ব্যাঙ পতঙ্গকে খাচ্ছে, বাজ পাখি ব্যাঙকে খাচ্ছে। এটা হচ্ছে একটা স্থল পরিবেশের খাদ্য শৃঙ্খল। এখানে পানির কোনো প্রাণী আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বিভিন্ন পরিবেশে খাদ্য শৃঙ্খল বজায় থাকছে এবং একাধিক খাদ্য শৃঙ্খল ফুড ওয়েব তৈরি করে। এরপরে দেখো, এখানে আমরা খাদ্য জালে আরেকটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি, যে গাছ থেকে খরগোশ যেহেতু উৎপাদক খেয়ে থাকে, সো এটা হচ্ছে প্রাথমিক খাদক, এটাও প্রথম স্তরের খাদক। ছাগল ইঁদুরও হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপরে পেঁচা ইঁদুর খায়, সো এটা কিন্তু সেকেন্ডারি খাদক। জংলি বিড়াল হচ্ছে সেকেন্ডারি খাদক। তারপরে হায়না যদি ছাগলকে খেয়ে ফেলে তাহলে সে হয়ে যাবে সেকেন্ডারি খাদক। আবার সিংহ যদি হায়নাকে কোনোভাবে খায় তাহলে সিংহ হবে হচ্ছে টারশিয়ারি খাদক। ছাগলকে খেলে কিন্তু আবার সে সেকেন্ডারি খাদক। আবার দেখো, খরগোশকে জংলি বিড়াল যদি খায়, এই বিড়ালকে যদি সিংহ খায়, বিড়াল তখন আবার টারশিয়ারি খাদক। আবার এই যে সাপ যেটা রয়েছে, সে যদি ইঁদুরকে খায়, বাজ পাখি যদি সাপটাকে খায়, তাহলে এটা সেকেন্ডারি খাদক, এটা হচ্ছে টারশিয়ারি খাদক। তাহলে বাজ পাখি, সিংহ এগুলো টারশিয়ারি খাদক হিসেবে কাজ করছে। আবার সিংহ যদি মরে যায়, তখন কিন্তু শকুন এসে সিংহটার মরা দেহকে খেতে পারবে। তখন কিন্তু শকুনকে আমরা কি বলবো? শকুনকে কি টারশিয়ারি খাদক বলবো? আমরা তাকে টারশিয়ারি খাদকও বলতে পারি, আবার তাকে কোয়াটার্নারি খাদকও বলতে পারি। সেভাবে কিন্তু একটা খাদ্য জাল একটা নির্দিষ্ট পরিবেশে থাকছে, এবং এখানে কিন্তু আমরা একটা স্থল পরিবেশের খাদ্য জাল দেখতে পাচ্ছি। এরপরে দেখো, ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড বলতে বোঝায় একটা ইকোসিস্টেমের মধ্যে যে খাদ্য শৃঙ্খল আছে সেগুলোর বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশা। খাদ্য শৃঙ্খলে কিভাবে বিন্যাসটা আছে,
কি পরিমাণ প্রাণী আছে, তাদের শক্তি কিরকম, তাদের ভর কিরকম, এই জিনিসগুলোকে নিয়ে আমি যদি একটা পিরামিড তৈরি করি, একটার পর আরেকটা যদি বসাই, তাহলে সেই নকশাটাকে বলি ইকোলজিক্যাল পিরামিড। এবং দেখো, ইকোলজিক্যাল পিরামিড নিম্নরূপ: একটা হচ্ছে সংখ্যার পিরামিড, একটা বায়োমাসের পিরামিড, আর একটা হচ্ছে শক্তির পিরামিড। এখন দেখো, উৎপাদক নিচে, প্রাথমিক খাদক তার উপর, সেকেন্ডারি খাদক তার উপর, তারপর উপর হচ্ছে টারশিয়ারি খাদক। এটা হচ্ছে নর্মাল সেন্সে একটা পিরামিড এরকম হওয়ার কথা, যার উপরে সংখ্যা কম থাকবে কিংবা উপরের জিনিসটার পরিমাণ কম থাকবে, নিচে থাকবে বেশি, বেসটা মোটা, উপরটা চিকন। এখন আমরা দেখি যে সংখ্যার পিরামিডটা কিরকম। একটা ইকোসিস্টেমে খাদ্য স্তরের জীবের সংখ্যা ভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য যে নকশাটা করা হয় সেটা হচ্ছে সংখ্যার পিরামিড। সংখ্যার পিরামিডে প্রত্যেকটা খাদ্য স্তরের জীবের সংখ্যা দেখানো হয়। দেখো, উৎপাদক যদি চিন্তা করি, সংখ্যার পিরামিডে উৎপাদকের সংখ্যা বেশি থাকে। উৎপাদকের চেয়ে প্রাথমিক খাদক একটু কম থাকে, সেকেন্ডারি খাদক আরেকটু কম, টারশিয়ারি খাদক আরো একটু কম থাকে। দেখো, উৎপাদকে দেখতে পাচ্ছি অনেক ঘাস, তারপর এখানে হার্বিভোর দেখতে পাচ্ছি যারা হচ্ছে প্রাথমিক খাদক। এখানে ঘাস ফড়িং দেখছি। প্রাথমিক খাদক হিসেবে আমরা কিন্তু আবার ইঁদুরকেও দেখতে পাচ্ছি। তারপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি খাদক, ইঁদুরকে এই যে সাপ রয়েছে, সাপ খেয়ে ফেলছে। তারপরে আবার পাখি এসে সাপকে খেয়ে ফেলছে। এটা কিন্তু টারশিয়ারি খাদক। এবং চিন্তা করে দেখা, একটা নির্দিষ্ট অঞ্চলে টারশিয়ারি খাদক কিন্তু বেশি না। সেকেন্ডারি খাদক টারশিয়ারি খাদকের চাইতে সংখ্যা একটু বেশি, প্রাথমিক খাদক সেকেন্ডারি খাদকের চেয়ে আরেকটু বেশি, তারপর উৎপাদকের পরিমাণ হচ্ছে সবচাইতে বেশি, ঘাস অনেক বেশি থাকছে। সো এখানে যে পিরামিডটা হলো, সেই পিরামিডের উপরটা ছোট, নিচটা বড়। উৎপাদকের সংখ্যা বেশি, টারশিয়ারির সংখ্যা কম। এরপর আমরা যদি বায়োমাসের পিরামিডে আসি বা জীব ভরের পিরামিডে আসি, জীব পদার্থের যে কোনো জীবের শুষ্ক ওজন হচ্ছে বায়োমাস, মোট শুষ্ক ওজন। এখন শুষ্ক ওজন কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, যখন আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট জীবকে তার বডির ভেতরে যে পানির পরিমাণটাকে আমরা যদি শুকিয়ে ফেলি, মনে করো একটা উদ্ভিদকে আমি ছোট ছোট টুকরা করলাম কি ওভেনে দিয়ে, সেই পানিটাকে সরিয়ে ফেললাম, পানিটাকে শোষণ করে ফেললাম। তো তো তখন যেই ওজনটা আমি পাবো সেটা হচ্ছে শুষ্ক ওজন, বা সেটা হচ্ছে বায়োমাস। এখন দেখো, বায়োমাসের পিরামিডের ক্ষেত্রে প্রত্যেকটা খাদ্য স্তরের মোট বায়োমাসের পরিমাণ দেখানো হয়। এখানে পিরামিডটা একটু ডিফারেন্ট আমরা দেখতে পাবো। উৎপাদক যেটা দেখতে পাচ্ছি, উৎপাদকের একটা নির্দিষ্ট এলাকায় উৎপাদকের ভর যদি দেখি, বায়োমাস যদি দেখি, 1000 কেজি পাচ্ছি। হার্বিভোরের যদি বায়োমাস দেখতে পাচ্ছি 100 কেজি। তারপর আমরা যদি দেখি, এই মনে করো হরিণ, তারপর খরগোশ, এদেরকে খাচ্ছে হায়না। হায়নার ভর নির্দিষ্ট অঞ্চলে আমরা যদি ক্যালকুলেট করি, দেখতে পাবো যে নির্দিষ্ট অঞ্চলে যেই পরিমাণ হায়না আছে তাদের এই বায়োমাসের পরিমাণ হচ্ছে 10 কেজি। অনেক কিন্তু কমে গেল। আবার দেখো, সর্বোচ্চ খাদক যেটা রয়েছে, মনে করো যে সিংহগুলোর বায়োমাস চিন্তা করলে আমি দেখতে পাবো যে 1 কেজি রয়েছে। এটা জাস্ট একটা ধারণা। এখন আমরা বুঝতে পারছি যে সর্বোচ্চ খাদকের সংখ্যা কম থাকার কারণে তার যে বায়োমাস, সেই বায়োমাসের এখানে পরিমাণ কিন্তু কমে গিয়েছে। ফলে এখানে পিরামিডটা নর্মাল পিরামিডের মতো, উপরটা ছোট, নিচটা বড়। এখন আমরা আরেকটা ছবি দেখবো। দেখো, এখানে খাদক যেগুলো রয়েছে, এই যে দেখো, উৎপাদক যেটা রয়েছে, উৎপাদক থেকে যদি শুরু করি, উৎপাদকের পরিমাণ বেশি থাকা সত্ত্বেও কিন্তু উৎপাদক অনেক ছোট থাকায় উৎপাদকের ভর অনেক কমে গিয়েছে। একটা নির্দিষ্ট আয়তনের ভেতরে, একক আয়তন জায়গার ভেতরে আমি দেখতে পাচ্ছি মাত্র 4 গ্রাম উৎপাদক আছে, কিন্তু একক আয়তনের মধ্যে 8 গ্রাম হার্বিভোর আছে যারা উৎপাদক খেয়ে বেঁচে থাকে। আবার একক আয়তনের মধ্যে দেখতে পাচ্ছি 12 গ্রাম খাদক রয়েছে। কেন? এখানে খাদকটার, এই যে খাদকটা আছে, সেকেন্ডারি যে খাদকটা, এই খাদকটার পরিমাণ কম থাকা সত্ত্বেও তার আসলে ওজন বেশি, সে আসলে আকারে অনেক বড়। ফলে তার যে বায়োমাসের পরিমাণটা এখানে বেড়ে গিয়েছে। সো তার সংখ্যা কম কিন্তু তার বায়োমাস বেশি। ফলে এখন পিরামিডটা হয়ে গেছে উল্টো পিরামিড, এরকম নিচটা চিকন, উপরটা মোটা। সো এরকম পিরামিডও কিন্তু হওয়া সম্ভব। এটাকে আমরা বলি ইনভার্টেড পিরামিড। এবং ইনভার্টেড পিরামিড এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এটা আমরা সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছি, পানির মধ্যে দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে আমরা স্থলভাগে এরকম একটা সোজা পিরামিড দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন চলে যায় শক্তির পিরামিডে। শক্তির পিরামিডের মধ্যে আছে যে 1 বর্গমিটার এলাকায় 1 বছর সময়কালে যেই পরিমাণ শক্তি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে শক্তির পিরামিড। এখন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের থেকে শক্তি আসছে, শক্তি এসে উৎপাদক সেটাকে গ্রহণ করলো। আবার ডিকম্পোজার, যেই জৈব অজৈব পদার্থতে যে কোনো মৃত বস্তুটাকে, মৃত জীবদেহকে ভেঙে ফেলছে, সেই
জৈব অজৈব পদার্থকে ব্যবহার করে উৎপাদক খাবার তৈরি করছে। এবং দেখো কি রকম সে আসলে তৈরি করছে, কি পরিমাণ শক্তি সে ইউজ করছে। 1 মিটার স্কয়ারের মধ্যে প্রতি বছরে দেখতে পাচ্ছি যে 20,000 কিলো ক্যালোরি শক্তি সে ব্যবহার করেছে। এবং দেখো উৎপাদকের পরে রয়েছে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদকে আসার সময় কিছু শক্তি নষ্ট হচ্ছে, এবং কিভাবে নষ্ট হচ্ছে? তাপ রূপে শক্তি ক্ষয় হচ্ছে। আবার উৎপাদক যদি মারা যায়, উৎপাদকটা যদি নষ্ট হয়ে যায়, ডিকম্পোজার কিন্তু এই শক্তিটাকে নিয়ে নিচ্ছে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে ফেলছে। আবার দেখো প্রাথমিক খাদক যদি উৎপাদকটাকে গ্রহণ করে, তাহলে প্রাথমিক খাদক আসলে খাবারের মধ্যে থেকে শক্তিটা নিতে পারে প্রতি বছরে প্রতি মিটার স্কয়ারে 2,000 কিলো ক্যালোরি করে। দেখো কোথায় 20,000 ছিল আর এখানে মাত্র 2,000 আসলো, সংখ্যা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। আবার এই প্রাথমিক খাদক কি করতে পারে? মারা গিয়ে ডিকম্পোজারের কাছে চলে যেতে পারে, অথবা তাপরূপে কিছু শক্তি ক্ষয় করবে। এরপর প্রাথমিক খাদককে যদি সেকেন্ডারি খাদক খেয়ে ফেলে, তখন কি হচ্ছে? তখন প্রতি বছরে প্রতি মিটার স্কয়ারে 200 কিলো ক্যালোরি শক্তি তৈরি হচ্ছে। সেকেন্ডারি খাদক কিন্তু আলটিমেটলি 20,000 থেকে মাত্র 200 কিলো ক্যালোরি নিতে পারলো, সে কিন্তু 20,000 ইভেন 2,000ও সে নিতে পারেনি। সেকেন্ডারি খাদকের ক্ষেত্রেও সেম ঘটনা, তাপশক্তি রূপে কিছু চলে যাবে, কিংবা মারা গেলে ডিকম্পোজার কিছু পেয়ে যাবে। সেকেন্ডারি খাদককে যদি টারশিয়ারি খাদক খায়, তাহলে প্রতি বছরে প্রতি মিটার স্কয়ারের ক্ষেত্রে টারশিয়ারি খাদক দেখা যাচ্ছে 20 কিলো ক্যালোরি শক্তি মাত্র গ্রহণ করতে পারছে, ব্যবহার করতে পারছে। তাহলে উৎপাদক 20,000 কিলো ক্যালোরি ব্যবহার করলো, টারশিয়ারি খাদক 20 কিলো ক্যালোরি ব্যবহার করলো, সংখ্যা কিন্তু অনেক কম। তার মানে বুঝতে পারছি তাপ শক্তিতে অনেক কিন্তু আমাদের ক্ষয় হয়ে যায়, অনেক শক্তি কিন্তু তাপ হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে। একটা উদ্ভিদ প্রাণী তার নিজস্ব বডি টেম্পারেচার বজায় রাখার জন্য শক্তিটাকে ব্যবহার করে। তো এটাও দেখো টারশিয়ারি খাদক কিন্তু ডিকম্পোজারের কাছে শক্তি দিয়ে দিতে পারে, তাপরূপে শক্তি ক্ষয় হতে পারে। টারশিয়ারি পরে যদি কোয়াটারনারি খাদক থাকে, সর্বোচ্চ খাদক থাকে, তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে যে 2 কিলো ক্যালোরি সে পাচ্ছে। তো দেখো আরো কিন্তু কমে গেল। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে শক্তি প্রবাহটা কি। আমরা তো শক্তির পিরামিডটা দেখেছি, এখন শক্তির প্রবাহটাকে আমরা যদি একটু চিন্তা করি, ইকোসিস্টেমের মধ্য দিয়ে শক্তিটা কিন্তু একমুখী ভাবে চলছে। আমরা আগের যেই জিনিসটা দেখেছি, পিরামিডটা দেখেছি, এখানে কিন্তু দেখো শক্তিগুলো কখনোই ঘুরে সূর্যের কাছে ফেরত আসছে না, তীর চিহ্ন কিন্তু এভাবে একটাও নেই। তার মানে সূর্য থেকে শুধু আলো সে নিচ্ছেই, শক্তিটা সে নিচ্ছেই ফোটনের ভেতর থেকে, সে কিন্তু কখনোই এটা ফেরত দিতে পারে না। শক্তি প্রবাহ এর জন্য একমুখী বা লিনিয়ার, আর যে গতিপথে খাবার এক স্তর থেকে পরবর্তী স্তরে চলে যাচ্ছে, সেই গতিপথটাই আসলে খাদ্য শৃঙ্খল কিংবা ফুড চেইন, আর অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি করেছে ফুড ওয়েব। আর দেখো প্রডিউসার বা উৎপাদক হচ্ছে খাদ্য শৃঙ্খলের সূচনা, কারণ উৎপাদক খেয়ে বাকি সবাই আসলে বেঁচে থাকছে। উৎপাদক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে খাবার সরবরাহ করছে। এরপর দেখো শক্তি প্রবাহ 3টা পর্যায়ভুক্ত। একটা হচ্ছে শক্তি অর্জন, সূর্যের আলো আসলো, উদ্ভিদ সেটা শোষণ করলো, শোষণ করে সে কি করলো? শক্তি তৈরি করলো, এবং শক্তিটা কি? স্থিতি শক্তি রূপে আবদ্ধ হয়ে থাকছে। তারপরে সে যে শক্তি সংবন্ধন করছে, খাবার যে তৈরি করছে, এটা হচ্ছে তার মোট উৎপাদন। আর শ্বসনে ব্যবহৃত হয়ে যাওয়ার পর অবশিষ্ট যেটা, সেটা কি? প্রকৃত উৎপাদন। আমরা অলরেডি এই জিনিসটা পড়ে ফেলেছি। শক্তির ব্যবহার, এই যে উৎপাদকের যে প্রকৃত উৎপাদনটা রয়েছে, এই প্রকৃত উৎপাদনটা কে গ্রহণ করবে? প্রাইমারি খাদক গ্রহণ করবে, এটাও আগে আমি বলেছি। এবং পরবর্তীতে প্রাইমারি খাদক যেই পরিমাণ শক্তি তার বডিতে রেখে দিবে, তার বডিতে বাকি থাকবে, সেটা সেকেন্ডারি খাদক গ্রহণ করবে। এবং দেখো বলা আছে যে জীব যে পরিমাণ শক্তি গ্রহণ করে, বেশিরভাগ তার দেহের শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয়, এবং এই ব্যয়িত শক্তি কি বলছি? শ্বসন শক্তি বলছি। এরপর বলা আছে শক্তি স্থানান্তর সম্পর্কে। একটা ইকোসিস্টেমে উৎপাদক থেকে শক্তি প্রথমে পায় প্রাইমারি খাদকে, তারপর সেকেন্ডারিতে, তারপর টারশিয়ারিতে, এবং সর্বোচ্চ খাদকে আস্তে আস্তে স্থানান্তরিত হচ্ছে। স্থানান্তর হবে, স্থানান্তর না হলে হবে না। দেখো টেরেস্ট্রিয়াল যেই খাদ্য শিকল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্ভিদ খাদ্য তৈরি করলো, মেরিন খাদ্য শিকলে উদ্ভিদ খাদ্য তৈরি করলো, তারপর প্রাথমিক খাদক সেটাকে খেলো, সেকেন্ডারি খাদক সেটাকে গ্রহণ করলো, টারশিয়ারি খাদক গ্রহণ করলো, আবার সর্বোচ্চ খাদক এসে সেই জিনিসটাকে খেয়ে ফেললো। ফলে শক্তি কিন্তু একজনের থেকে আরেকজনের কাছে শুধু যাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস জানবো যে এই যে শক্তি প্রবাহটা হচ্ছে, এই শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলো আলটিমেটলি কি কি? একমুখী জেনেছি, মূল উৎস সৌরশক্তি জেনেছি, তারপর আমরা দেখেছি সূর্য উৎপাদক খাদক, এই 3টে হচ্ছে তার স্টেজ। এবং
যত শেষের দিকে যায় ততই শক্তির ক্রমব্যয় ঘটে। এই জিনিসটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ, যে ক্রমব্যয়টা কেন ঘটছে। আমরা এই যে দেখেছিলাম 20,000 কিলো ক্যালোরি একটা উৎপাদকের মধ্যে আছে, কিন্তু সর্বোচ্চ খাদক মাত্র 2 কিলো ক্যালোরি পেয়েছিল। দেখো সংখ্যায় কিন্তু অনেক কম। এই বাকি শক্তি আসলে কোথায় গেল, সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু পরেই ডিটেলসে জানবো। এখন দেখো বলা আছে যে শক্তি প্রবাহের ক্ষেত্রে থার্মোডাইনামিক্স এর প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পূর্ণভাবে প্রযোজ্য। প্রথম সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না এবং এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। আর দ্বিতীয় সূত্র অনুযায়ী শক্তি রূপান্তরিত হওয়ার সময় রূপান্তরের প্রয়োজনে কিছু শক্তির অপচয় ঘটে। এই যে আমার 20,000 কিলো ক্যালোরি থেকে 2 কিলো ক্যালোরিতে আমার ফেরত আসলো, মানে চলে আসলো, এই জিনিসটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এই দুটো সূত্রই। কারণ একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে সে রূপান্তরিত হচ্ছিল, এক খাদকের বডি থেকে আরেক খাদকের বডিতে সে শুধু যাচ্ছিল, এবং যাওয়ার সময় কি হচ্ছে, তার শক্তির অপচয় ঘটছে। অপচয় ঘটতে ঘটতে মাত্র 2 কিলো ক্যালোরি সর্বোচ্চ খাদক পর্যন্ত পৌঁছাচ্ছে। এখানে দেখো সূর্যের থেকে শক্তি আসলো, উৎপাদক সেটাকে ব্যবহার করলো, শক্তিকে সে তাপ আকারে বের করে দিল, বাকি শক্তিকে সে খাদককে দিয়ে দিল। খাদক তাপ আকারে কিছু বের করলো এবং বাকিটা ডিকম্পোজারের কাছে চলে গেল। উৎপাদক যদি খাদক পর্যন্ত পৌঁছাতে না পারে, আগেই মারা যায়, তাহলে সেটাও ডিকম্পোজারের কাছে চলে যাচ্ছে, কিন্তু সেটা কখনোই সূর্যের কাছে আর ফেরত আসবে না। ডিকম্পোজারের কিছু তাপ তৈরি করবে এবং সে অজৈব যে নিউট্রিয়েন্ট তৈরি করছে সেই নিউট্রিয়েন্টটা উৎপাদকে দিয়ে দিবে। এখন একটু খেয়াল করে দেখো, উৎপাদকের থেকে কিন্তু এই পুষ্টি নিউট্রিয়েন্টটা খাদকে গেল, খাদক থেকে ডিকম্পোজারে আসলো, ডিকম্পোজার থেকে আবার কি হলো, উৎপাদকে ফেরত গেল। এটা কিন্তু একটা চক্র। উৎপাদক থেকে ডিকম্পোজারে আসলো, ডিকম্পোজার থেকে উৎপাদকে গেল, এই চক্রটা কিন্তু চলছে। এটা কিন্তু একমুখী না, তার মানে পুষ্টি প্রবাহ কিন্তু একমুখী না, শক্তি প্রবাহটা একমুখী। এই যে লাল যে দাগ দেওয়াটা, এই তীর চিহ্নটা কিন্তু একমুখী। সব শুধু পরিবেশে মুক্ত হচ্ছে, কিন্তু এই তাপটা সূর্যে কিন্তু আর আমি ফেরত দিতে পারছি না। এরপরে এই ছবিটার দিকে যদি তাকাই, এখানেও দেখো সেম ঘটনা। উদ্ভিদ থেকে তাপ বের হয়ে যাচ্ছে, হার্বিভোর থেকে তাপ বের হয়ে যাচ্ছে, খাদক থেকে তাপ বের হয়ে যাচ্ছে, বিয়োজক থেকেও কিন্তু তাপ বের হয়ে যাচ্ছে, কিন্তু এই তাপ কখনোই কিন্তু ঘুরে আবার সূর্যের কাছে যাচ্ছে না। এই তীর চিহ্নটা কিন্তু আমি আর দিতে পারছি না, এই জন্য শক্তি প্রবাহ লিনিয়ার বা একমুখী। এখন দেখো উৎপাদক, তৃণভোজী খাদক এবং মাংসাশী খাদক, এই তিনটা জিনিস একটা ইকোসিস্টেমে থাকবে। খাদক হিসেবে ট্রফিক লেভেলে তিনটা জিনিস থাকে। তো তৃণভোজী হচ্ছে যারা উৎপাদক খায়, আর মাংসাশী হচ্ছে যারা প্রথম বা দ্বিতীয় যে খাদকগুলো রয়েছে, প্রাইমারি সেকেন্ডারি খাদককে খেয়ে ফেলছে। এখন এই যে শক্তিটা প্রবাহিত হচ্ছে, আমরা যে বারবার কমতে দেখছিলাম, এটা একটা নিয়ম আছে, এটা হচ্ছে দশমাংশ নিয়ম। এবং এই যে দশমাংশ নিয়মটা, এই নিয়ম বলতে বোঝাচ্ছে যখন একটা উৎপাদক যেই খাবারটা তৈরি করেছে, যেই খাদক সেটাকে গ্রহণ করে, উৎপাদকের শক্তির মাত্র 10 ভাগ সে নিতে পারে। সে 10 ভাগ নিয়ে বাকিটাকে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। দেখো একটা হরিণ যদি 100 কেজি ঘাস আহার করে, তাহলে 10 কেজি তার দেহ গঠনে কাজে লাগে, বাকি 90 ভাগ কি হচ্ছে, সে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এখন আমার যদি এই হরিণটাকে একটা সেকেন্ডারি খাদক খেয়ে ফেলে, মনে করো একটা সিংহ এসে হরিণটাকে খেয়ে ফেললো, তখন সিংহ আসলে কি পাচ্ছে? সিংহ কি এই 1 কেজি ঘাস খাওয়ার শক্তি পাচ্ছে? এই পুষ্টিটা পাচ্ছে? পাচ্ছে না। এই শক্তিটা সে কিন্তু পাবে না, সে কিন্তু এই 10 কেজির শক্তিটা পাচ্ছে। তার মানে দেখো 10 ভাগ হয়ে গিয়েছে, 10 ভাগের 1 ভাগ মাত্র সে পাচ্ছে। এটি হচ্ছে দশমাংশ নিয়ম। লিন্ডেনম্যান নামক একজন বিজ্ঞানী এই মতবাদের প্রবর্তন করেছিলেন। এটা কিন্তু এমসিকিউতে আসে যে দশমাংশ নিয়ম কেন বা কে এটাকে প্রবর্তন করেছেন। এবং এ কারণেই কিন্তু আমরা দেখেছিলাম যে 20,000 কিলো ক্যালোরি থেকে কমে সেটা হয়ে গিয়েছিল 2,000 কিলো ক্যালোরি, সেখান থেকে কমে দেখেছিলাম হয়ে গিয়েছে 200, 200 থেকে হয়ে গিয়েছে 20, 20 থেকে হয়ে গিয়েছিল 2। এই জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা দশমাংশ নিয়মের কারণেই হয়েছিল। এরপর দেখো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। যে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন বলতে আসলে বোঝায় যে আমরা যে সকল বিষাক্তকর পদার্থ বিভিন্ন কাজে ব্যবহার করি, হতে পারে আগাছা নষ্ট করতে, হতে পারে পোকামাকড় নষ্ট করতে, আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করি, সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন খাদ্য শৃঙ্খলে জমা থাকে। মনে করো কোনো একটা উদ্ভিদ বা জুওপ্লাঙ্কটন কোনো একটা বিষাক্ত পদার্থকে নিজের বডির ভিতরে জমা করলো, সেই খাদ্য শৃঙ্খলে সে যদি নিম্ন স্তরে থাকে, উচ্চ স্তরে যে সকল জীব থাকবে
সেই সকল জীবের দেহে এই বিষাক্ত পদার্থ কিন্তু সংখ্যায় বেশি থাকবে, পরিমাণে বেশি থাকবে। এই ঘনত্বটা বেড়ে যাচ্ছে, যে এই বেড়ে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। এটা দেখো সংজ্ঞা হিসেবে বলা আছে, খাদ্য শৃঙ্খলে নিম্ন স্তর থেকে উচ্চতর স্তরে অবস্থানরত জীবদেহে জমাকৃত বিষাক্ত পদার্থের ক্রমবর্ধমান ঘনত্বের প্রক্রিয়াকে বলা হয় বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। এবং দেখো আমেরিকাতে ডিডিটি প্রয়োগের ফলে ঈগল একটা সময় কিন্তু নিশ্চিহ্ন হতে বসেছিল, এবং পরবর্তীতে এই জন্যই তারা ডিডিটিটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এখন ডিডিটি কেন দেওয়া হতো? ডিডিটি মেইনলি দেওয়া হতো হচ্ছে তাদের যে পোকামাকড় আছে, পোকামাকড়কে মেরে ফেলার জন্য। তো পোকামাকড়কে মেরে ফেলতে গিয়ে দেখা গেল পোকামাকড়ের বডির ভিতরে যখন এই বিষাক্ত পদার্থটা চলে যাচ্ছে, তখন ঈগল যদি ওই পোকামাকড়টাকে খায়, ওই প্রাণীগুলোকে খায় যারা এই বিষক্রিয়ার কারণে মারা যাচ্ছে কিংবা বিশ্বের সংস্পর্শে এসেছে, তখন ঈগলের বডিতে আরো বেশি পরিমাণে এই বিষটা জমা হচ্ছিল, এবং ঈগল তখন নিজে নিজে প্রাকৃতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল বিষক্রিয়ার কারণে। কিন্তু এই ডিডিটি কিন্তু ঈগলকে দেওয়া হয়নি। ঈগলের বডিতে তাহলে কিভাবে গেল? কারণ হচ্ছে খাদ্য শৃঙ্খলের একটা জীবের মধ্যে যদি আমি বিষ ঢুকিয়ে দিই, সেই বিষটা কিন্তু পরবর্তী ট্রফিক লেভেলে আস্তে আস্তে চলে যাবে, এবং যাওয়ার সময় করবে কি, পরবর্তী উচ্চ স্তরের যেই খাদ্য স্তর বা ট্রফিক লেভেল থাকবে, উচ্চতর যেই লেভেলটা থাকবে, সেটার মধ্যে বেশি পরিমাণে সেটা জমা হবে। এখানে যদি অল্প কিছু থাকে, এখানে বেশি জমা হবে। আমরা আরো একটা ছবি দেখলে জিনিসটাকে আর একটু ইজিলি বুঝতে পারবো। দেখো এখানে রয়েছে প্রথম ট্রফিক লেভেলে রয়েছে হচ্ছে উদ্ভিদের পরে আমরা দেখতে পাবো হচ্ছে ইঁদুর আছে। ইঁদুর মনে করো উদ্ভিদের খাদ্যশস্য খেয়ে বেঁচে থাকে। তারপরে মনে করো আমরা দেখতে পাচ্ছি যে সাপ রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি যে পাখি রয়েছে। তো এটা তো আমাদের ট্রফিক লেভেল। এখন দেখো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনে কি হয়। মনে করো একটা ছোট জীব রয়েছে, যেই জীবগুলো পানিতে আছে, এবং পানির মধ্যে একটা বিষাক্ত পদার্থ যেটার পরিমাণ আছে হচ্ছে 0.00003 ppm। এটা কিন্তু অনেক কম। জুওপ্লাঙ্কটন যেগুলো পানিতে আছে, সেই জুওপ্লাঙ্কটন গুলোর দেহ বিশ্লেষণ করে পাওয়া গেল সেখানে 0.04 ppm বিষাক্ত পদার্থটা জমা হয়েছে। তাহলে দেখো পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। জুওপ্লাঙ্কটন থেকে আমরা যদি পরবর্তীতে যাই, ছোট মাছে যাই, ছোট মাছে দেখতে পাবো যে জুওপ্লাঙ্কটন খেয়ে ছোট মাছ বেঁচে থাকছে। ছোট মাছের দেহের মধ্যে দেখতে পাবো যে 0.5 ppm সেখানে জমা হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি ছোট মাছ খেয়ে কারা বেঁচে থাকছে, ছোট মাছ খেয়ে মনে করো আমি ধরছি বড় মাছ বেঁচে থাকে। তো বড় মাছের দেহটাকে আমি যদি বিশ্লেষণ করি, দেখতে পাবো তার বডিতে 2 ppm। দেখো আমার পানিতে ছিল মাত্র 0.00003, কত কম, কিন্তু আমার বড় মাছে কিন্তু 2 ppm জমে গিয়েছে। আর 2 ppm কিন্তু বেশ অনেক, একটা বিষাক্ত পদার্থের জন্য 2 ppm বহুত। এখন দেখো এই বড় মাছটাকে যদি কোনো একটা শিকারী পাখি খেয়ে ফেলে, সেই শিকারী পাখিগুলোর বডিতে দেখা যায় পরবর্তীতে 25 ppm জমা হয়ে গিয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার বড় মাছের ক্ষেত্রে 2 ppm ছিল, শিকারী পাখিতে 25 কিভাবে হলো, পানিতে এত অল্প ছিল, জুওপ্লাঙ্কটন এত কিভাবে হলো? কারণ হচ্ছে জুওপ্লাঙ্কটন গুলো কিন্তু জীবনে একবার শুধু খাদ্য গ্রহণ করছে না, সে বারবার খাদ্য গ্রহণ করছে। তো তারা যখন ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে, ফাইটোপ্লাঙ্কটন কি করছে, পানি থেকে এই জিনিসগুলোকে শোষণ করে ফেলছে। জুওপ্লাঙ্কটনের দেহে কিন্তু প্রত্যেকবার ফাইটোপ্লাঙ্কটন খাওয়ার সাথে সাথেই জিনিসগুলো জমা হচ্ছে, বিষাক্ত পদার্থটা জমা হচ্ছে। ছোট মাছও কিন্তু জুওপ্লাঙ্কটনকে শুধু একবার গ্রহণ করে না, সে বারবার খাবার গ্রহণ করছে, ফলে ছোট মাছের দেহে আস্তে আস্তে জমা হচ্ছে, 0.5 ppm চলে গেল। বড় মাছ ছোট মাছ অনেক সংখ্যক খাচ্ছে, ফলে বড় মাছে এই ppm এর পরিমাণ বেড়ে 2 চলে গেল। আর শিকারী পাখিও কিন্তু বড় মাছ একটা খাচ্ছে না, সে তার প্রয়োজন অনুসারে কিছুদিন পর পর বা প্রতিদিন একটা করে মাছ খাচ্ছে। সো সে তার বডির ভিতরে 25 ppm জমা করে ফেলেছে। তখন কি হবে, শিকারী পাখি কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে। দেখো পানিতে এত অল্প পরিমাণে থাকা সত্ত্বেও ইকোসিস্টেমের মধ্যে উচ্চতর যেই স্তরটা রয়েছে, যে ট্রফিক লেভেল রয়েছে, সেখানের প্রাণী কিন্তু বিষক্রিয়াতেই মারা যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন এরকম ভাবে আমরা দেখতে পাই উচ্চতর ট্রফিক লেভেলের মধ্যে কোন একটা বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে যায়, যখন তার ঘনত্ব বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন।
তো এই জিনিসটা ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জিনিসটার কারণে বর্তমানে বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড, তারপর হার্বিসাইড, যেগুলো পোকামাকড় মারতে হেল্প করে, আগাছা মারতে হেল্প করে, এই জিনিসগুলোকে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, পরিমাণ কমিয়ে দিতে বলা হচ্ছে, যাতে করে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনটা কমে যায়। কারণ এই বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনের কারণেই কিন্তু আমাদের দেহের মধ্যেও বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ, ভারী ধাতু আস্তে আস্তে এসে যাবে। কেন? কারণ পানির মধ্যে যদি ভারী ধাতু মিশে থাকে, মনে করো আর্সেনিক মিশে আছে, লেড মিশে আছে, এই জিনিসগুলো কি হচ্ছে, উদ্ভিদ সেটাকে শোষণ করে নিয়ে নিতে পারে। আমরা তো শাকসবজি খাচ্ছি, কিংবা এই শাকসবজিটাকে ব্যবহার করে আমরা যদি আহ মাছকে খাওয়াই, আমরা যদি গবাদি পশু পাখিকে খাওয়াই, তখন কি হবে, আমরা সেই গবাদি পশুর মাংস যখন খাবো, মাছ যখন খাবো, তখন কিন্তু সেই বিষাক্ত পদার্থটাই আমাদের বডিতে চলে আসবে। পানিতে যত কমই থাকুক, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনের কারণে আমাদের বডিতে কিন্তু সেটা ক্ষতিকর একটা লেভেলে এসে পড়বে, ফলে মানুষ কিন্তু আস্তে আস্তে মারা যেতে পারে। তো এই কারণেই বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন নিয়ে বর্তমানে পৃথিবীতে বেশ কথা বলা হচ্ছে, বেশ আলোচনা করা হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে ট্রফিক লেভেলে কিভাবে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন গুলো আস্তে আস্তে ঘটে। আমরা বিভিন্ন পিরামিড সম্পর্কে জেনেছি, আমরা শক্তি প্রবাহ সম্পর্কে জেনেছি, আমরা কিন্তু পুষ্টি প্রবাহ সম্পর্কেও বলেছি যে উৎপাদক যে খাবারটা তৈরি করলো, এই খাবারটা এই হার্বিভোর গ্রহণ করলো বা প্রাথমিক খাদ্য গ্রহণ করলো। তার প্রাইমারি লেভেলের খাদ্যটা গ্রহণ করার মানে হচ্ছে সে শক্তি তো নিলই, সাথে সাথে তার ভেতরে যে পুষ্টিটা ছিল, সেই পুষ্টিটা, কার্বোহাইড্রেটটা নিয়ে নিচ্ছে, প্রোটিনটা নিয়ে নিচ্ছে। এই হার্বিভোরকে এই খাদ্যটা যদি গ্রহণ করে, তাহলে কি হবে, এর ভেতরের প্রোটিন, কার্বোহাইড্রেটটা ওর বডিতে চলে যাবে। আর সে যখন মারা যাবে, তখন কার্বোহাইড্রেট, প্রোটিন কি হচ্ছে, বিয়োজকের কাছে যাচ্ছে, বিয়োজক সেটাকে ভেঙে জৈব আর অজৈব উপাদানে ভাগ করে দিচ্ছে। আর এই বিয়োজকটা যেই অজৈব আর জৈব উপাদান তৈরি করেছে, সেই উপাদানটাই কি করবে, মাটিতে তো মিশে যাবে। দেখো মাটিতে মিশে যাচ্ছে, অজৈব নিউট্রিয়েন্ট পুল যেটাকে আমরা বলছি, এখানে মিশে গেল। আর উৎপাদক কোথায় লাগাচ্ছি, এই মাটিতেই কিন্তু লাগাচ্ছি। তখন উৎপাদক কি করবে, সে তখন নিজের বৃদ্ধির জন্য কিন্তু মাটি থেকে বিভিন্ন জিনিস শোষণ করে নেয়। সো সে কিন্তু এখান থেকে এই বিভিন্ন জিনিস শোষণ করা শুরু করবে। তার মানে ডিকম্পোজার আলটিমেটলি এই পুষ্টি প্রবাহটাকে একটা চক্র হিসেবে বজায় রাখছে, কিন্তু শক্তি প্রবাহ কখনোই চক্র না। শক্তি প্রবাহ হচ্ছে একমুখী, পুষ্টি প্রবাহ চাক্রিক ভাবে পরিবেশে ঘটতে থাকে, আজীবন ঘটতে থাকবে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা বুঝেছি, শক্তি প্রবাহের বৈশিষ্ট্য জেনেছি, শক্তি কিভাবে স্থানান্তরিত হচ্ছে সেটাও জেনেছি। আমরা অনেকগুলো ডায়াগ্রাম দেখেছি, অনেকগুলো এক্সাম্পল দেখেছি, অনেক কিছু ছিল যেটা লেখা হয়নি, যেটা আমি মুখে বিভিন্ন এক্সাম্পল বলেছি। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ভিডিওতে আরো যেই সকল জিনিস এই চ্যাপ্টারে রয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হবে।